জেনারেশন আছে, এই জেনারেশন আমার মনে হয় গোলপাতার ঘর দেখেনি। হ্যাঁ, গোলপাতার ঘর প্রথম কথা হচ্ছে দেখেনি। দ্বিতীয়ত গোলপাতা যে গোল নামে এক ধরনের গাছের থেকে হয় এটাও মনে হয় খুবই কম মানুষই জানে, বা ওই ওই এই জেনারেশনের খুব কম মানুষই জানে। আর যদি জেনেও থাকে তাহলে সেই গোল গাছের যে এক ধরনের ফল হয় এবং সেটা যে খাওয়া যায় এটা মনে হয় তারা জানে না আর কি। আম, তবে তবে এটাও কিন্তু আপনার হচ্ছে যে সুন্দরবন গা ঘেঁষা যে জেলাগুলো আছে এই জেলাগুলোতেই আপনার এই ফলটা পাওয়া যায় একমাত্র, মানে এই গাছটায় লাগানো হয় মানে এটা হয় অটোমেটিক, ঠিক আছে। তবে আপনার যদি সুযোগ হয় আপনার বাড়ির আশেপাশে আপনি কিন্তু একটা জাস্ট লাগায় রাখতে পারেন। আসলে এগুলো কি আমরা দেখেন আমরা হাজার হাজার টাকা খরচ করি শুধুমাত্র যে একটা শোভাবর্ধনকারী একটা গাছের জন্য। হ্যাঁ, তার আশেপাশে যে গাছটা হয়তো দীর্ঘদিন ধরে ছিল সেই কৃষ্ণচূড়া গাছ আমরা কেটে ফেলে দিচ্ছি। তার কারণ হচ্ছে কৃষ্ণচূড়া গাছে এর আবার কিসের সৌন্দর্য আছে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু মনে হয় যে মানে এত সুন্দর জিনিস আমি যদি দুনিয়াতে না দেখতাম তাহলে আমার মনে হয় জন্মানো সার্থক হতো না। এত ভালো আর কি কৃষ্ণচূড়া গাছে যখন আপনি দেখবেন যে সম্পূর্ণটাই ফুলে ভর্তি। আমরা আসলে গোল গাছ আমি আসলে লাগাতে বলতেছি তার একটাই কারণ, সেটা হলো যে আপনার যে নেক্সট যে জেনারেশন আসবে, হ্যাঁ, তারা শুধুমাত্র শোভাবর্ধনকারী গাছ দেখবে এটা ঠিক আছে। তবে আপনার আপনার কালচারে ছিল, আপনার ঐতিহ্যরে বহন করে, ঠিক আছে, বা আপনি যে এলাকার মানুষ সেটাকে রিপ্রেজেন্ট করে এই ধরনের যে গাছগুলো আছে যেগুলো আমাদের মানে আমাদের এলাকাতে একটা সময় প্রচুর পরিমাণে হয়তো আপনি ড্রাগন ফল গাছ লাগাবেন এটা ভালো কথা, কারণ ড্রাগন ফলটা খাইতে ভালো, কিন্তু তার মানে এই না যে আমাদের দেশি যে কোনো একটা গাছের যে জায়গাটা আছে, মনে করেন আপনি একটা পেয়ারা গাছ মেরে দিয়ে আপনি ড্রাগন ফল গাছ লাগাচ্ছেন। সবসময় আপনি বাণিজ্যিকভাবে ভাববেন না, বাণিজ্যিকভাবে না ভেবেও চিন্তা করবেন যে কিছু গাছ আমি যেন লাগাই যে গাছগুলা আমাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তো তার ভিতরে গোল গাছ অনেকটা সেরকম একটা গাছ। আপনার যদি কখনও আপনি যদি বাড়িতে লাগানোর সুযোগ পান, যদি লাগানোর পরে ওটা হয়, তখন অন্তত আপনি আপনার বাচ্চা কাচ্চা বা আপনার আশেপাশে যে পরিচিত লোক আছে তাদেরকে বলতে পারবেন এই গাছটা দিয়ে কিন্তু একসময় পাতা কিন্তু ছাউনি হিসেবে ব্যবহার করা হতো। এখনও কোনো কোনো এলাকাতে মানুষ এটা এখনও করে। তাহলে চলেন আমরা আজকে আমাদের যে পার্ট আছে সেটা শুরু করি। জিনিসটা শিখতে যাব সেটার জন্য আমাদের কিছু ডাটা লাগবে। সেই ডাটাটা হবে কেমন, আমি এখানে লিখলাম আম হচ্ছে 200টা, জাম হলো 2টা, লিচু হচ্ছে 300টা, না লিচু দিলাম 25টা, সরি লিচু দিলাম হচ্ছে 25টা। এখন একটা জিনিস আপনি দেখেন, সেটা হচ্ছে আমরা তো যখন কোনো জিনিস সংখ্যায় যখন লিখি এই যোগ বিয়োগ যদি আমাদের করা লাগতো তখন এই 2টাকে আমরা শূন্য সোজা লিখতাম, 5টাকে আমরা শূন্য সোজা লিখতাম, 2 লিখতাম এই শূন্য সোজা, কিন্তু এখানে কি সেইভাবে আছে? এখানে কিন্তু সেইভাবে হয়নি। তো এইখানে যেহেতু সেইভাবে হয়নি, এটাকে যদি আমরা ওই অনুযায়ী লিখতে চাই তখন আমাদের যে জিনিসটা দরকার হবে সেটার নাম হচ্ছে ট্যাব স্টপ। এটার জন্য আমরা যেটা করব, আমরা জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যে জায়গা থেকে ট্যাব স্টপটা ব্যবহার করতে চাচ্ছি, প্রথমে আমরা এখান থেকে হচ্ছে যে অ্যাড লেফট ট্যাব স্টপ আসলে 3 প্রকার, সেটা হচ্ছে লেফট, রাইট আর একটা হচ্ছে সেন্টার। আমি এখান থেকে দিলাম লেফট, দেওয়ার পরে এই যে এই ধরনের একটা আইকন আসলো, দেওয়ার পর আমি টোটালটাকে ধরে একটা প্রেস করার পরে এই যে দেখেন এটা হচ্ছে সেইখানে চলে আসছে। এবার আমি আসলে কিভাবে চাচ্ছি যে আমি পেছনে এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যেন রাইট সাইডের থেকে শুরু হয়, বা এর যে ইন্ডেন্ট যেটা এটা যেন রাইট সাইডের থেকে হয়। এটা জানি আমরা হচ্ছে লেফট ইন্ডেন্ট। আমরা যদি এইখানে আসি আমাদের কিন্তু দেখাবে, ঠিক আছে। আমরা যদি এইখানে আসি আমাদের এখানে দেখানোর কথা, দেখাচ্ছে না, যাই হোক এটাতে যদি আসি তাহলে হয়তো দেখানোর কথা, এই যে দেখেন এই যে দেখাচ্ছে রাইট ইন্ডেন্ট, ঠিক আছে। এইখানেও দেখানোর কথা ছিল, এটাতে মাউস ওভার করলে দেখায়, এটা দেখাচ্ছে না যেহেতু, তাহলে আমরা আসলে আমাদের মতো করে রাইট ইন্ডেন্ট যেটা আছে সেটা আমরা অ্যাড করে ফেলি। এখানে আমরা রাইট ইন্ডেন্টটা অ্যাড করতে চাচ্ছি, মনে করেন এইটা তো এখানে শুরু হয়েছে, মানে এই পর্যন্ত হয়তো লেখা টেখা থাকতে পারে, আমরা এই পর্যন্ত আমরা নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত নেই, এটা দিলাম হচ্ছে রাইট ট্যাব স্টপ। দেওয়ার পর আমরা যেটা করতেছি, আমরা দেখেন এইখানে একটা ট্যাব স্টপ কিন্তু আমরা পাইছি আইকনটা,
এবার পাওয়ার পরে আমরা এখান থেকে ট্যাব দিব, আমরা ট্যাব দিলাম, হ্যাঁ এখান থেকে আমরা ট্যাব দিতে দিতে আসি, আমরা ট্যাব দিতে দিতে আসলাম। আসার পরে একটা জিনিস এইখানে দেখেন, সেটা হচ্ছে সরি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা ভুল করছি এখানে ছোটো। সেটা হলো আমি একটা কথা বলছিলাম যে যখন আমরা কোনো জায়গাতে আমরা যখন হচ্ছে যে ট্যাব স্টপ ব্যবহার করব, তখন কিন্তু সেইখানে আমরা ট্যাব স্টপটা ব্যবহার করার পূর্বেই আমরা যেটা ইনশিওর করে নিব সেটা হচ্ছে এটা কি সিলেক্ট করা হয়েছে কিনা। ঠিক আছে, এখন মনে করেন এইখানে কিন্তু সিলেক্ট করার পরেই আমরা ট্যাব স্টপটা দিছিলাম, এইখানেও ঠিক এইভাবে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এইখানে আর একটা সেই ইন্টেন্ট যেটা এটা দিয়ে দেবো, সেটা নাম হচ্ছে অ্যাড রাইট ট্যাব স্টপ দিলাম আমরা। এবার এখানে দেওয়ার পর আমি এখান থেকে দিলাম এন্টার, এবার এখান থেকে দিব এন্টার, আবার এখান থেকে দিব এন্টার। তার মানে একটু আগে দেখেন আমি যখন এখানে রাইট ট্যাব স্টপ আমি ব্যবহার করছিলাম, তারপরেও কিন্তু আমার এইটা ঠিক এইভাবে আসেনি। এখন এর যে সুবিধা যেটা সেটা দেখেন, আমি যদি কোনো সংখ্যা এখানে অ্যাড করি, এই যে দেখেন এটা কিন্তু ডান দিক থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যেভাবে আমরা সংখ্যাগুলোকে লিখি, এই একই সংখ্যার পরে আমাদের এখানে সংখ্যাটা ছিল 25, সেই সংখ্যাটার পরে যদি আমি কোনো ধরনের কোনো সংখ্যা মনে করেন এখান থেকে মনে করেন আমরা এখানে আমি একটু স্পেস দিয়ে আসলাম, দেওয়ার পরে আমি যদি এইখানে একটা সংখ্যা দিতাম, সংখ্যা দেওয়ার পরে আমি যদি এইভাবে লেখা শুরু করতাম, এটা কিন্তু ডান দিকে যাচ্ছে। আর এটা ছিল হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে ইনডেন্ট দেওয়ার কারণে আসলে এইখান থেকে ওই দিকে যাওয়া শুরু করছে। ঠিক আছে, যেমনটা আমাদের আরবিতে লেখার সময় আমরা ডান থেকে বাঁয়ের দিকে যাই। তো এই হচ্ছে আপনার ট্যাব স্টপের যে মেইন কাজ। এখন ট্যাব স্টপটা যদি আপনি রিমুভ করে দিতে চান, তাহলে আপনি ট্যাব স্টপটা কীভাবে রিমুভ করবেন? আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে জাস্ট এটাকে নিচে করে দেন। ঠিক আছে, নিচে নিয়ে আসেন, জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, আর কোনো কাজ নাই। আর এইটাকে আপনি যেটা করবেন, এখানেও ঠিক একইভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন। এখন দেখেন সবই চলে গেছে, চলে যাওয়ার পরে সে আগের মতো হয়ে গেছে। আমরা এখন এটাকে যা করব সেটা হচ্ছে ঠিক যে পজিশনে ছিল আমরা সেই পজিশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে ওর পূর্বের পজিশনে চলে আসবে। আমরা এটাকে সরায় ঠিক এখানে নিয়ে আসি। হ্যাঁ, এই যে দেখেন আমরা ঠিক যেভাবে শুরু করছিলাম জিনিসটা এখন কিন্তু সেইভাবে হয়ে গেছে। মাঝে শুধু আমি ডাটাটা দিছিলাম বিধায় ডাটাটা ঠিক ওইভাবে দেখাচ্ছিল। আচ্ছা, এইবার আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্পেলিং। ঠিক আছে, স্পেলিংটা আসলে এটা আমরা বেশিরভাগ সময় গ্রামারলি ব্যবহার করি, তবে গ্রামারলির থেকে এটা কিন্তু একেবারে খারাপ না। ঠিক আছে, গ্রামারলিতে আপনার হয়তো অনেক ধরনের ফিচার থাকে, স্কোর টেস্কোর অনেক কিছু দেখায়, তবে এটা কিন্তু অতটা খারাপ না, মানে আপনার মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি। তো এখানে দেখেন আমাদের এখানে কিছু অংশ দেখাচ্ছে ব্লু কালারে, আবার কিছু অংশ আমি যদি এখানে লিখি আমি এখানে লিখলাম হচ্ছে একটা ভুল বানান যদি আমি লিখি কখনো, তাহলে আসলে কী করে দেখেন, আমি এটা একটা ভুল বানান লিখলাম, আমি লিখলাম কিং। এখানে দেখেন আমি আমার মতো করে লিখতেছি, কিন্তু র্যান্ডম লেখার কারণে একটু আগে কিন্তু ঠিকই দেখাচ্ছিল যে এখানে একটা ভুল সেন্টেন্স আমি লিখছি। আমি যে ফুল স্টপ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে এটা একটা ভুল আছে এটাই। ঠিক আছে, তো আপনি এই যে চেকগুলো আপনি কিভাবে দিবেন, সেই চেকগুলো দেওয়ার জন্য জাস্ট এখানে আসবেন, যেসব জায়গাতে ভুল আছে সেই সব জায়গা দিয়ে শুরু করবে যে এই হচ্ছে তোমার এটা ভুল আছে, তুমি হয় ইগনোর করতে পারো অথবা অ্যাকসেপ্ট করতে পারো। যদি অ্যাকসেপ্ট করো, এই যে হাইলাইট যেটা আছে আমি জাস্ট এটা যদি অ্যাকসেপ্ট করি, দেখেন ওটা কিন্তু দ্যাট হয়ে গেছে। তার ঠিক পরেরটাই আছে অ্যাবাউট ইট। হ্যাঁ, এটা হওয়া উচিত অ্যাবাউট ইট, আমি দিলাম হ্যাঁ এটা ঠিক আছে অ্যাবাউট ইট। তারপরে বলতেছে এখানে কি বলতেছে এখানে কই গেল সেটা, এটা হাইলাইট করে দিয়েছে অন। তা আমি দেখি অন আসলে অন দিল, তারপরে কোনটা হচ্ছে, তারপরে হচ্ছে দ্যাট। আমি বললাম হ্যাঁ ঠিক আছে এটা তুমি নাও। আর তারপর বলতেছে অ্যাবাউট ইট অ্যান্ড, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। টু নো মোর অ্যাবাউট, চেঞ্জ টু নো মোর অ্যাবাউট টু অন মোর টাইম অন দিস। ঠিক আছে, এইটাকে যেটা বলতেছে স্পেন্ড মোর টাইম অন দিস, অন দিস, অন দিস। ঠিক আছে, আর এইখানে একটা আসলে মানে একটা উদ্ভট ওয়ার্ড পাইছে কোনো না কোনো জায়গা থেকে মিল, সেটা আমাকে বলতেছে, আমি এটাকে ইগনোর করে চলে গেলাম, আমি এটাকে নেবই না। ঠিক আছে, তো আপনি যেটা দেখতে পারতেছেন এইখানে হচ্ছে আপনার সেই কোনো ধরনের বানান যদি ভুল হয় সেটা আপনার লালভাবে দেখাবে, গ্রামার ভুল হলে তখন সে এইভাবে দেখাবে।
মানে ব্লু আন্ডারস্কোর হিসেবে দেখাবে। এখন এগুলো যে আপনার অ্যাক্টিভ আছে কিনা, কোন কোন জিনিসগুলো অ্যাক্টিভ আছে, এটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনি ঠিক এইখানে আসবেন। আসার পরে এই যে শো স্পেলিং সাজেশন, আমি যদি এটা বন্ধ করে দিই বানান ভুলগুলো আমাকে কিন্তু আর দেখাবে না। তো আপনি যখন কাজ করবেন আপনি দেখবেন যে আপনার এটা আসলে অন করা আছে কিনা। প্লাস গ্রামার সাজেশন, আপনি তো বুঝতে পারতেছেন, আমি যদি গ্রামার সাজেশনটাকে অন করে দেই তখন ও আসলে গ্রামার সাজেশনটা আমাকে দেখাই দিবে। আর এখান থেকে আর একটা জিনিস একটু সবসময় ইয়ে করে রাখতে হয়, সেটা হচ্ছে যে অটোমেটিক ক্যাপিটালাইজেশন, কোর্স ডিটেক্ট, অটোমেটিক্যালি কারেক্ট স্পেলিং, শো স্মার্ট, রিপ্লে সাজেশন, শো লিঙ্কস, সাবস্টিটিউটস। এটা আসলে কিভাবে কাজ করে? অটোমেটিক সাবস্টিটিউশন বলতে বোঝায় আপনি যদি কখনো কোনো বানান একটা হয়তো কন্টিনিউ যদি ভুল করতে থাকেন, সেই বানানটা আসলে কী দিয়ে সে রিপ্লেস করবে, সে আপনি এইটাকে এখানে ডিফাইন করে দিতে পারবেন। হ্যাঁ, এটাও মোটামুটি ভালোই কাজের একটা জিনিস। এখন দেখেন আমি যদি এখানে কি আছে KING, আমি যদি এইটাকে যদি নেই, ঠিক আছে, এইটাকে নেওয়ার পরে আমি এখান থেকে নিলাম, আমি এখানে লিখেও ফেললাম হয়তো কোনো একটা জায়গায়, আমি এখানে লিখলাম, লেখার পরে দেখেন ও আসলে রিপ্লেস করে ওইটাকে কিং বানিয়ে দিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি এই যে টুলসের ভিতরে যে আমি এই প্রিফারেন্সের থেকে সাবস্টিটিউশনের ওইখানে যে আমি বলে দিয়েছিলাম যে আমি এটা যদি কখনো লিখে ফেলি তুমি ওইটাকে কনভার্ট করে ওটাকে কিংয়ে নিয়ে যাবা। তাই এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ ছিল, ঠিক আছে। তো সেই আমি যদি এটাকে এখন না রাখতে চাই তাহলে আমি কি করব? আমি জাস্ট এখান থেকে এটা ডিলিট করে দিব। এটাকেও আমি যদি না রাখতে আমি কী করবো? এটাকেও আমি ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করব। এইবার যদি আমি ঠিক আগে যেটা কপি করে নিয়ে এসেছিলাম, আগে যদি এটা লিখি, এখন কিন্তু সে ঠিকই আমাকে ভুল দেখাই দিছে। ঠিক আছে, এটা হচ্ছে যে মোটামুটি ভালো একটা কাজের জিনিস। হ্যাঁ, আপনি যদি আপনার মতো করে আপনি কখনও যদি বুঝতে পারেন যে এই ভুলগুলো আমি বারবার করতেছি, তখন আপনি সেটাকে অটো কারেকশনের ভিতরে যে অ্যাড করে দিয়ে আসতে পারেন সাবস্টিটিউশনে। আচ্ছা, এবার আমরা দেখবো যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসলে কী জিনিস? খুবই সহজ একটা জিনিস। এখান থেকে আমি যদি ফাইন্ড দেই, আমি দেখতে চাচ্ছি কতগুলো ওয়ান লেখা আছে এর ভিতরে, একটা ওয়ান লেখা আছে। এবার এই একটা এইখানেও দেখেন অন লেখা, এবার বলতেছে 5টা ওয়ান লেখা আছে, কিন্তু এখানে কি 5টা ওয়ান আছে? এখানে কিন্তু 5টা ওয়ান নেই। তাহলে এখানে সে 5টা ওয়ান কেন দেখাচ্ছে? তার কারণ হলো ও আসলে যেসব জায়গায় ওর পরে এন আছে সবগুলোকে কাউন্ট করেছে। ঠিক আছে, যেমন আমি যদি এখন এখানে লিখি OU, তাহলে ও অ্যাবাউটটাকেও কিন্তু কাউন্ট করবে, কিন্তু অ্যাবাউট তো কাউন্ট করার মতো না, তাই না? আমরা যদি এই জায়গাতে আমি এখন যদি অনটাকেই যদি আমি দেখাইতে চাই, তাহলে আমাকে এখানে একটা স্পেস দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ হচ্ছে এইখানে অনের পরে স্পেস আছে, ও সেইগুলোকেই কাউন্ট করবে। আচ্ছা, এমন তো হতে পারে যে অনের পরে স্পেস নাই, কারণ সেখানে একটা ফুল স্টপ আছে। এবার কিন্তু ওয়ানের আগে একটা স্পেস আছে, এমন হতে পারে না? এমন যদি কখনো হয় তাহলে সে আসলে কিভাবে কাউন্ট করবে? এই যে দেখেন ওয়ানের আগের যে স্পেসটা আছে ও কিন্তু সেইটাকে কাউন্ট করতেছে। আমি যদি এখন এখানে একটা ফুল স্টপ দেই তখনও কিন্তু ও কাউন্ট করবে। এই জন্য আপনি যখন কোনোটা ফাইন্ড করবেন, অনেক সময় দেখবেন যে ফাইন্ড করতেছেন কিন্তু নেই, আসলেও ও ওর ভিতরে আছে, আপনি সেই ফর্মুলায় ফেলে আপনি ওকে বের করতে পারতেছেন না। ঠিক আছে, আর এবার যদি আপনি এখানে রিপ্লেস করতে চান তাহলে যেটা করবেন, রিপ্লেসের সময় এই একই জিনিস। ঠিক আছে, সেটা কেমন? এইটাতে মনে করেন আমি এইখানে দিলাম, এইখানে একটা ওয়ান আছে আর এইখানে হচ্ছে আর একটা ওয়ান আছে, 2টা ওয়ান আছে, কিন্তু ও এখানে বলতেছে যে হ্যাঁ দেখি আমি কোনটা কোনটা, কিন্তু 2টা ওয়ান। এবার আমি বলতাম যে ম্যাথস কেস বলার সাথে সাথে ও কিন্তু এটাকে বাদ দিয়ে দিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা হচ্ছে ছোটো হাতে লেখা, স্মল লেটারে, আর এইখানে দেখেন একটা বড় হাতের অক্ষরে আছে, এই জন্য ও ওইটা কিন্তু নেয় নাই। এবার আমি যদি এই অনটাকে রিপ্লেস করে কোনো কিছু দেই, আমি এখানে লিখলাম, আমি মনে করেন এই লাস্টের যে ওয়ানটাকে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমি যেটা করব, এই জায়গা থেকে অন দিব, দেওয়ার পরে আমি কোনো কিছুতে রিপ্লেস করতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে এখানে তো আমি কোনো কিছু লিখবো না, এটা তো একটা আমার ভুলবশত বা দেখানোর জন্য আমি এটাকে লিখছি। তো এখানে যদি কোনো কিছু দিয়ে রিপ্লেস আমি না করতে চাই, তখন জাস্ট আমি এখান থেকে রিপ্লেস অলে দিব এবং এখানে হচ্ছে ফাঁকা রেখে দিব। ঠিক আছে, ফাঁকা রেখে দিয়ে যদি দেন, তার মানে ওইখানে সে আসলে কোনো কিছুই দিয়ে আর পূর্ণ করবে না, আপনি জাস্ট এখান থেকে রিপ্লেস অল দেন। আচ্ছা, আর একটা জিনিস যদি দেখেন, এখানে দেখেন আমি জাস্ট স্পেসটা দেওয়ার কারণে ও সব জায়গায় যতগুলো স্পেস আমার এখানে ছিল ও কিন্তু সবগুলো স্পেসকে নিয়ে নিছে। এবার আমি স্পেসটাকে যদি আমি কোনোভাবে যদি বলি যে আমি এটাকে গাছ দিয়ে বা অক্সিজেন দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিতে চাচ্ছি,
হ্যাঁ, সব জায়গাতে এখন লেখা আসবে অক্সিজেন। এটাকে আমি যদি এখন রিপ্লেস করে দেই, আমরা সবগুলো রিপ্লেস করব না, তার কারণ হচ্ছে অনেক জায়গায় আমাদের অক্সিজেন আছে, পরবর্তীতে আমি যখন আবার পরিবর্তন করতে চাইবো, আচ্ছা সেটাও আমরা পারবো, অসুবিধা হবে না। আমি এখানে দিলাম রিপ্লেস অল, ঠিক আছে। রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে দেখেন সব জায়গায় আমার অক্সিজেন হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটাকে আমি আসলে আবার ব্যাকে নিব কী করে, আমি জাস্ট এখান থেকে ব্যাকে যাব। আমি জাস্ট কিবোর্ডের থেকে একটা শর্টকাট কি আমি প্রেস করেছি, সাথে সাথে এটা হয়ে গেছে। এটা যে কিভাবে হলো, আপনার কাজ হচ্ছে সেই শর্টকাট কিটাকে খুঁজে বের করা। হ্যাঁ, আমি জানি আপনি পারবেন। এটা মনে হয় একটু জটিল হয়ে গেছে আপনার জন্য। যাই হোক, এটা আমি জাস্ট কী করছি, আমি যে এই যে আনডু করছি, আর কিছুই না। হ্যাঁ, আমি জাস্ট আনডু করে ফেলছি। এটা যদি আমি এখন রিডিউ করি, তাহলে দেখবেন ঠিক আগের মতোই হয়েছে। আমি জাস্ট এখান থেকে আনডু করে দিলে দেখেন আমার সেই হয়ে গেছে। এখন এটার জন্য যে শর্টকাট কি যেটা, এটা কিন্তু আপনার দায়িত্ব, এটা আপনি দেখে নিন একটু। এবার আরেকটা জিনিস একটু আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেই। হ্যাঁ, নিউ ডকুমেন্ট আমি নেই। নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই মোটামুটি একটা করে সিভি রেডি করা লাগে, একটা রিজিউমি রেডি করা লাগে। এখন রিজিউমি যদি আপনার রেডি করা লাগে, তখন আপনাকে প্রায় সময় দেখা যায় যে আপনি খুব কনফিউজিং থাকেন যে আমি কোন জায়গা থেকে একটা রিজিউমি রেডি করব, এই রিজিউমিতে কী থাকবে কী থাকবে না। একটা ভালো সুন্দর টেমপ্লেট যদি রেডি করা থাকতো, দেখি দোস্ত তোর ফাইলটা একটু দে তো, আমি তোরটার মতো করে কপি করে করে সবগুলো রিপ্লেস করে দিব আর কি। হ্যাঁ, এর জন্য আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না। আপনি যাবেন ফ্রম টেমপ্লেট গ্যালারি, আসেন টেমপ্লেট গ্যালারির পরে এখানে দেখেন রিজিউমির অনেকগুলো অপশান আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এইবার এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার আছে নাম। এইখানে দেখেন একটু ছোটো টেক্সট দেওয়ার জায়গা আছে। এক্সপিরিয়েন্সের ভিতরে কোম্পানি, লোকেশন, জব টাইটেল কী ছিল, এডুকেশন কী, প্রজেক্টগুলো কী কী করছেন, হ্যাঁ সবই দেখেন এইখানে। কোনো যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেইটা, ল্যাঙ্গুয়েজগুলো কোনগুলো জানেন সেটা আপনাকে সবগুলো এখানে রেডি করে দিছে। আর এটা কিন্তু আপনি যখন কাজ করবেন, যেহেতু এটাও একটা রিজিউমি নামে আছে, তো এটাকে আপনি এটা একটা নামটা পরিবর্তন করে দিলেন যে মাই। আর এটা যেহেতু আছে মাই ড্রাইভের ভিতরে, আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিয়ে কোনো একটা ফোল্ডারের ভিতরে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলেন। এটা একটা ফোল্ডারের নাম নিয়ে আছে যে মাই টেমপ্লেট, ঠিক আছে। মাই টেমপ্লেট দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম এখানে, দিয়ে আমি এখানে দিলাম মুভ হেয়ার। হ্যাঁ, আমার এটা কিন্তু আমার টেমপ্লেটের ভিতরে চলে গেছে। আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেইখানেও চলে গেছে যে রিজিউম মাই। আর আমি যদি এখন সবগুলা টেমপ্লেট আসলে দেখতে চাই, আসলে টেমপ্লেটগুলো কোনটা কোন অবস্থায় আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি যেটা করতে পারি এটা হচ্ছে, আমি এইখানে আসার পর আমি জাস্ট এখান থেকে টেমপ্লেট গ্যালারিতে যদি আসি, তাহলে আমাকে দেখেন রিজিউমের উপরে দেখেন কতগুলো আছে, লেটারের উপরে অনেকগুলো আছে, তারপরে পার্সোনালের উপরে অনেকগুলো আছে।